প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো মোহাম্মদ সেলিম কি বলছেন। সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক। এখন তার অনেক গুণগ্রাহী মানুষ আছেন, আমাদের সমর্থক কর্মী দরদি আছেন, রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন। তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন জন্য আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব। বৌদির সঙ্গে কথা হলো, তার পরিবারের সঙ্গে কথা হলো, আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন। এখনও যারা আশেপাশে প্রতিবেশী, তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন, যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন। এবং তারপরে আমরা আজকে বিকেল দুপুর 12:30টার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে। আগামীকাল সকালে 10:30টা নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ শায়িত থাকবে সর্বসাধারণের জন্য। এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন, তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসবেন, তারা যাতে আসতে পারেন ওভারনাইট। কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত। তারপরে কতগুলো প্যারাফ্যার্নালিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমরেড বুদ্ধ ভট্টাচার্যের মরদেহ নিয়ে। ওনার দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি। তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তার হাতে। শেষ যাত্রা বললাম কালকে বিকেল 4টের সময় আলিমুদ্দিন স্ট্রিট থেকে। সেটা আমরা চেষ্টা করছি, কথা বলতে হবে, কারণ তার আমাদের তো নির্দিষ্ট থাকে না। কাছাকাছি হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল, সেটা আছে। তারপরে কথা বলতে হয় কোথায় দেহটাকে সংরক্ষণ করতে পারবে বা কাজে লাগাতে পারবে, নিতে পারবে, সেটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আপনারা জানতে পারবেন আজকের মধ্যেই। রাত্রেও কোথায় রাখা হবে, পিস ওয়ার্ল্ডে রাখা হবে, কোথায় রাখা হবে একটু পরে জানতে পারবেন। এবং যোগাযোগ করা হচ্ছে, অ্যাভেলেবিলিটি দেখে হতে হয়। আমি এর চেয়ে বেশি কথা এখন বলতে পারবো না, পরে বলবো প্লিজ। আর কতগুলো জরুরি কাজ আছে সেগুলো করতে হবে, এগুলো ডাক্তাররা বলতে পারবেন। আমি চিকিৎসা ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। আমরা এটুকু বলবো তার পরিবার, পার্টি, আমরা চেষ্টা করেছি, চিকিৎসকরা চেষ্টা করেছেন, গোটা রাজ্যের শুভানুধ্যায়ী মানুষজনের চেষ্টা ছিল, তাদের শুভেচ্ছা ছিল। তিনি এতদিন জীবনযুদ্ধে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করা যায়নি, এটুকু বলতে পারি। তার অবদান, তার কাজকর্ম, তার সততা, তার নিষ্ঠা, তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে, যুব আন্দোলনের নেতা হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, একজন মানবদরদী মন নিয়ে, একজন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে। দেখো এই মুহূর্তে কিন্তু মোহাম্মদ সেলিম একেবারেই সুস্মিত তুমি যেমনটা বলছিলেন, মোহাম্মদ সেলিম তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং তার বাড়িতে তাকে দেখে তুমি দেখতে পাচ্ছ অগণিত যারা তার শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী তারা এসে হাজির হয়েছেন ইতিমধ্যে। আরও যারা বর্ষিয়ান নেতা রয়েছেন তারাও আসবেন ধীরে ধীরে। যেমনটা কিন্তু মোহাম্মদ সেলিম জানালেন যে আগামীকাল অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিটে তার মরদেহ শায়িত থাকবে, অর্থাৎ সকলের দেখার জন্য। যার কারণ হচ্ছে দিল্লি থেকে বেশ কিছু লোক আসবেন, পলিট ব্যুরোর সদস্য যারা রয়েছেন তারা আসবেন। শুধু দিল্লি নয়, উত্তরবঙ্গ থেকেও কিন্তু অনেকে আসবেন এবং সেই কারণে আসতে অনেকটাই সময় লাগবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে সবার শেষ দর্শন যাতে করতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, এবং সেই জিনিসটা যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই কারণে পার্টির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং মরদেহ দান করা হবে, মরদেহ দান করা হবে, যে কাকে দান করা হবে, কোন মেডিকেল কলেজকে দান করা হবে সেই বিষয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ ইচ্ছা ছিল এবং সেই শেষ ইচ্ছা পালন করা হবে, এমনটাই কিন্তু মোহাম্মদ সেলিম তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন। তবে এই মুহূর্তে তোমাকে বলতে পারি, আমার ভিডিও জার্নালিস্ট
জয়কে দেখাতে বলবো। ইতিমধ্যে কিন্তু একদম নিরাপত্তা আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে, যাতে কোনো রকম সমস্যা না হয়। চারিদিক থেকে যেমনভাবে মোহাম্মদ সেলিম আর কিছুক্ষণের মধ্যে সুজন চক্রবর্তী আমরা দেখতে পাচ্ছি, সূর্যকান্ত মিশ্র তিনি এসে পৌঁছিয়েছেন। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে শেষ দেখতে যাচ্ছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, তোমার মাধ্যমে এনকেটিভির সকল দর্শককে দেখাচ্ছি যে ডক্টর সূর্যকান্ত মিশ্র তিনি প্রবেশ করলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতন দেখার জন্য। এবং তারপর তোমাকে বললে কি ধীরে ধীরে, তোমাকে যেমনটা এতক্ষণ বলছিলাম, যে আর মৃতদেহ তিনি এখন যেহেতু বাড়িতেই আছেন, ঘরে তার নিজের বাসগৃহ যেটা, সেই বাসগৃহে আছেন, এবং সেই কারণে ধীরে ধীরে কিন্তু প্রত্যেক বামফ্রন্টের যারা নেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, বা যারা কর্মী রয়েছেন, তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে তোমাকে বললাম সৃজন তিনি আছেন, তিনি এখনো ভেতরেই রয়েছেন। মোহাম্মদ সেলিম তিনি বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে তার কিছু রাজনৈতিক কাজ রয়েছে, সেই সমস্ত বিষয়ে কাজগুলো তাকে মিটিয়ে নিতে হবে, যেমনটা তিনি তার বক্তব্যে জানিয়েছেন। তারপর ধীরে ধীরে কিন্তু আরও যারা নেতা বা যারা কর্মী রয়েছে, বামফ্রন্টের কর্মী রয়েছেন, তারা ধীরে ধীরে আসবেন, বাইরে বেরিয়ে আসবেন, এবং তারপর তাদের বক্তব্য দেবেন। তারপর সমস্ত বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। তবে তোমাকে বলে রাখি উপা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কিন্তু রাজনৈতিক মহলে একটা শোকের ছায়া দেখা গিয়েছে। সেই কারণে যেহেতু ধীরে ধীরে সবাই আসছেন এবং তাকে শেষবারের মতন দেখতে চাইছেন, এবং যারা দূরে একেবারেই থাকেন, সুস্মিত, অর্থাৎ তুমি যারা যেমনটা দিল্লিতে বলছিলে থাকেন যে রাজনৈতিক মহলে এই মুহূর্তে শোকের ছায়া, এবং এই নিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষও এক্সপোস্ট করেছেন। তিনি লিখেছেন যে তিনি রীতিমতো শোকাহত এই ঘটনায়, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে তিনি শোকাহত। রাজনৈতিক বিরোধিতা থাকলেও সাংবাদিক হিসেবে তার যে স্নেহ সহযোগিতা পেয়েছি তা ভরা থাকবে স্মৃতিসুধায়। সঠিক ভাবনা, ভুল পদ্ধতির এক ট্র্যাজিক নায়ক হিসেবে ইতিহাসের পাতায় থাকবেন তিনি। প্রণাম তাকে, আন্তরিক সমবেদনা জানান কুণাল ঘোষ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী তিনিও এক্সপোস্ট করেছেন, এবং ৮০ বছর বয়সে এই প্রয়াণে রীতিমতো রাজনৈতিক মহলে শোকের ছায়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এক্সপোস্ট করেছেন, তিনি সমবেদনা জানিয়েছেন, এবং এই ঘটনায় রীতিমতো দেখা যাচ্ছে একটি যুগের অবসান বলতে হবে। প্যাম অ্যাভিনিউয়ের বাড়িতে জীবনাবসান ঘটে বুদ্ধদেব ভট্টাচার্যের। আজ সকাল 8:20 নাগাদ প্যাম অ্যাভিনিউয়ের বাড়িতেই জীবনাবসান। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং গত বছর 9 আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বুদ্ধদেব ভট্টাচার্য। উল্লেখ্য, 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাম জমানার শেষ সেনাপতির বয়স হয়েছিল 80 বছর মৃত্যুর সময়, এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটা শুনলাম মোহাম্মদ সেলিম এসেছিলেন তার সঙ্গে শেষ দেখা করতে, এবং তিনি যেমনটা জানালেন আগামীকাল বিকেল 4টে নাগাদ শেষ যাত্রা করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে। এবং তিনি যেমনটা ইচ্ছা প্রকাশ করেছিলেন এর আগেও, যে তার দেহটি গবেষণার জন্যই রাখা হবে, তবে কোথায় রাখা হবে পরবর্তীতে সে তথ্য আমরা আপনাদের জানাবো। তবে প্যাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল 8:20 নাগাদ প্যাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তার দেহাবসান হয়, এবং বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এমনটাই জানা যায়। গত বছর 9 আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বুদ্ধদেব, এবং এবছর ফের বলতে হবে 8ই আগস্ট তার দেহাবসান হতো। 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে বাংলায়। তার পাশাপাশি রাজনৈতিক মহলে বিভিন্ন নেতা থেকে মন্ত্রীরা, শাসক থেকে বিরোধীরা এক্সপোস্টে তাদের সমবেদনা জ্ঞাপন করেছেন। কুণাল ঘোষ আমরা দেখালাম আপনাদের, সুজন চক্রবর্তী থেকে শুরু করে প্রত্যেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত।
এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রজত শুভ্র মুখোটি, আমাদের এক্সিকিউটিভ এডিটর। রজতদা, বলতে হবে একটা যুগের অবসান, কারণ টানা 11 বছর তিনি শাসন চালিয়েছেন এবং গত বছরও 9 আগস্ট তিনি হাসপাতাল থেকে ফিরেছিলেন। তবে এই বছর 8 আগস্টে আর শেষ রক্ষা হলো না প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। দেখো, বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু বাংলার রাজনীতির খুব বিভিন্ন রাজনৈতিক দলের কাছেই তার যে 2001 সাল থেকে 2011 সাল, এই 10 বছর বাংলার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা যেমন জানি যে বাংলার সেই সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বা বুদ্ধ ভট্টাচার্যের সময়, তার মুখ্যমন্ত্রিত্বের সময় যে স্লোগান ছিল যে শিল্পের উপর জোর, কৃষি শিল্প দুটোর উপরই জোর, সেই সময় আমরা দেখেছি যে বাংলার সব থেকে বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছিল। সেই সময় সব থেকে বেশি বাংলায় শিল্পের উপর অনেক জোর দেওয়া হয়েছিল এবং একই সঙ্গে সেই সময় কিন্তু প্রচুর বিতর্ক, রাজনৈতিক বিতর্কও জন্ম দিয়েছিল। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আপনাকে একটু থামাচ্ছে, এই মুহূর্তে সৃজন ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের। ওনারাই যা বলার বলবেন। আমরা তরুণ প্রজন্মের বামপন্থীরা, আমাদের অভিভাবক, গোটা রাজ্যের অভিভাবক চলে গেছেন এই শোকাবহ পরিস্থিতিতে। এক্ষুনি এর বেশি কিছু আমার বলার নেই, বাকিটা আমাদের পার্টির নেতৃত্ব বলবেন। আবারও যাব রজতদার কাছে। রজতদা, এক্সিকিউটিভ এডিটর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৃজন ভট্টাচার্য তিনি এলেন এবং তিনি অত্যন্ত শোকাহত, এবং এর আগে মোহাম্মদ সেলিমও জানান যে, আরও একবার আপনাদের শোনাবো মোহাম্মদ সেলিম কি বলেছেন। আমি চিকিৎসার ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, আমরা এটুকু বলবো তার পরিবার, পার্টি, আমরা চেষ্টা করেছি, চিকিৎসকরা চেষ্টা করেছেন, গোটা রাজ্যের শুভানুদ্দায়ী মানুষজনের চেষ্টা ছিল, তাদের শুভেচ্ছা ছিল। তিনি এতদিন জীবনযুদ্ধে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করা যায়নি, এটুকু বলতে পারি। তার অবদান রাজনীতির ক্ষেত্রে একটা ক্ষতি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, এটা অস্বীকার করা যায় না। আমরা তো একই কমপ্লেক্সে থাকতাম এবং দীর্ঘকাল ছিলাম, তার সঙ্গে আমার রাজনৈতিক মতপার্থক্য তো ছিলই, কিন্তু কখনো কোনোদিনও সামাজিক দিক দিয়ে মনান্তর হয়নি, কখনো তিক্ততা তৈরি হয়নি। যখনই আলোচনা হতো, সেই আলোচনার মধ্যে কিন্তু একটা সৌজন্যতা বোধ থাকতো, সম্পর্কটার মধ্যে কোনো চির ধরেনি। এইটাই কিন্তু ভালো লাগতো, সেটা আজকে হারালাম, এইটাই দুঃখের। আমার একজন বন্ধুকে হারালাম। আমরা আবারও চলে যাব আমাদের এক্সিকিউটিভ এডিটর রজত শুভ্র মুখোটির কাছে। রজতদা, শাসক থেকে বিরোধীরা প্রত্যেকেই কিন্তু শোকাহত, কারণ রাজনৈতিক মহলে বলতে হবে এক দীর্ঘ যুগের অবসান ঘটল। এবং আপনি যেমনটা বলছিলেন যে তিনি শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছিলেন, রাজনীতির পাশাপাশি তিনি ব্যক্তি হিসেবেও অনেক একজন ভালো মানুষ ছিলেন, তার পাশাপাশি সাংবাদিকদেরও তিনি অনেকটাই এগিয়ে দিয়েছিলেন। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা আবারও যাব পরবর্তীতে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই জীবনাবসানে এক্সপোজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। লিখেছেন যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অস্বাভাবিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরে আমি তাকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি এবং এই শোকের সময় আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি আবারও যাব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, তুমি যেমনটা জানাচ্ছিলে যে প্যাম অ্যাভিনিউ এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি, কিন্তু আমরা জানি যে তিনি কিন্তু হাসপাতালে যেতে চাইতেন না এবং শেষ মুহূর্তে তার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। আবারও যাব সুস্মিতের কাছে। ছিল যেটা আপনাদের জানিয়ে রাখি 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত
টানা 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্যাম এভিনিউয়ের বাড়িতেই অবশেষে দেহাবসান হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। বলতে হবে একটি যুগের অবসান, এবং রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। গত বছরও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং 9 অগাস্ট তিনি বাড়িতে সুস্থ হয়ে ফিরেছিলেন। তবে এই বছর আর তিনি লড়তে পারলেন না। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অবশেষে তার জীবনাবসান ঘটল। আবারও যাব আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছে। সুস্মিত, দেখো, একেবারেই তুমি যেমনটা বললে, তিনি কিন্তু হাসপাতালে থাকতে চাইতেন না, যেমনটা কিন্তু জানা গিয়েছে। এবং শুধু তাই নয়, এর আগে তিনি যখন করোনা আক্রান্ত হয়েছিলেন, তারপর সেখান থেকে করোনা নেগেটিভ হয়ে তিনি সেখান থেকে ফিরে এসেছেন, তখন থেকেই তিনি কিন্তু হাসপাতালে থাকতে চাইতেন না। যতবার দেখা গিয়েছে তিনি অসুস্থ হয়েছেন, এর আগেও আমরা যখন দেখেছি জুলাই মাসে তিনি অসুস্থ হয়েছিলেন, তখনও কিন্তু তিনি মারাত্মক গুরুতর অসুস্থ হয়েছিলেন এবং সেখানে আইসিইউতে তাকে রাখতে হয়েছিল। এবং তারপর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেন, এবং চিকিৎসায় সাড়া দেওয়ার পর তাকে সেখান থেকে ছেড়ে দেওয়ার পর তার বাড়িতেই কিন্তু একটি ছোটোখাটো নার্সিং হোম করে দেওয়া হয়েছিল, যেমনটা কিন্তু জানা গিয়েছে এখানে। এবং আজকে সকালবেলায় কিন্তু চিকিৎসকরা আসেন, তাকে ভেন্টিলেশনে রাখা হয়, তার যাতে শ্বাসকষ্টজনিত যে সমস্যা হয়েছিল, ফুসফুসে যে সংক্রমণ ছিল, সেখান থেকে যাতে তাকে প্রাথমিকভাবে রিলিভ করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এমনটাই তারা চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, যেমনটা কিন্তু মোহাম্মদ সেলিম তিনি জানালেন। এবং পাশাপাশি তার পরিবার সূত্রেও কিন্তু এমনটাই জানা গিয়েছে যে তাকে কিন্তু চেষ্টা করা হয়েছিল। আজকে যখন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তখন কিন্তু তারা এখানে থাকা, অর্থাৎ এখানে ইতিমধ্যেই কিন্তু একজন নার্স এবং ডাক্তার তারা কিন্তু ছিলেন, এবং তার বাড়িতে একেবারে সুস্মিত, তোমার কাছে আবারও ফিরবো আমরা। প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন এ নিয়ে কি বলেছেন শুনবো। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে আমরা ভীষণই শোকাহত এবং মর্মাহত। বুদ্ধবাবু একজন ব্যক্তিগত স্তরে খুব ভালো এবং সৎ মানুষ ছিলেন। তিনি একজন শৈল্পিক মনোভাবাপন্ন মানুষ ছিলেন, একটা শৈল্পিক সত্তা ছিল তার মধ্যে। এটা নিশ্চিত করে রাজনৈতিক জগতে একটা নক্ষত্র পতন, একটা অপূরণীয় ক্ষতি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবু যখন দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বারবার তার পাশে গেছেন, তার পরিবারের পাশে থেকেছেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা জানাই। রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শাসক থেকে বিরোধীরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে শোকাহত। কি এক্সপোস্ট করেছেন বিভিন্ন নেতা থেকে মন্ত্রীরা, শুভেন্দু অধিকারী তিনিও এক্সপোস্ট করেছেন। এবং তার পাশাপাশি এর আগে আপনাদেরকে দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যান্যরা, কুণাল ঘোষ, তারাও প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ, তারাও কিন্তু এক্সপোস্টে সমবেদনা জ্ঞাপন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে। 80 বছর বয়সে জীবনাবসান ঘটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অবশেষে তার জীবনাবসান ঘটল আজ সকাল 8:20 নাগাদ, এবং পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তিনি প্রয়াত হন। 2001 থেকে টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য, এবং এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে বাংলায়। আজ সকালে 8:20 নাগাদ তিনি পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হন, এবং খবর পেয়ে সেখানে পৌঁছে যান সুচেতন, অর্থাৎ বুদ্ধদেবের ছেলে। এবং সূত্র মারফত যেমনটা খবর আমরা পাই যে বুধবার রাতেই বুদ্ধদেবের শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি সুস্মিতের কাছে। সুস্মিত, তুমি যেমনটা জানাচ্ছিলে ফুসফুসে সংক্রমণ ছিল তার, এবং তা আর বারবার হয়ে যায় আজ সকালে। কিন্তু আজ সকালে তিনি প্রাতরাশ সেরেছেন, তারপরেই কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব।
একেবারেই তুমি দেখো যেমনটা এই মুহূর্তে জানা গিয়েছে যে আজ সকাল থেকেই কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয়, অর্থাৎ তিনি কিন্তু চিকিৎসায় সাড়া দিয়েছিলেন এবং চিকিৎসায় সাড়া দিয়ে যথেষ্ট সুস্থ ছিলেন এবং সুস্থ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন, অর্থাৎ বাড়িতে তার চিকিৎসা চলছিল এবং সেই কারণে আজকে তাকে তিনি যখন চিকিৎসাধীন ছিলেন হঠাৎ তার শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে যে তার বাড়িতে ম্যাটেরিয়ালস রাখা ছিল, যে চিকিৎসার জন্য যা যা রাখা ছিল সমস্ত কিন্তু তার প্রতি প্রয়োগ করা হয় এবং প্রয়োগ করার পর কিন্তু শেষ রক্ষা হয়নি, যেমনটা কিন্তু মোহাম্মদ সেলিম তিনি জানিয়ে দিয়েছিলেন। তবে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে একাধিক নেতা তারা আসছেন, অর্থাৎ শুধুমাত্র বামফ্রন্টের যারা রয়েছেন তারা নয়, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তিনিও এসেছিলেন, সৃজন তিনি এসেছেন, ডক্টর সূর্যকান্ত মিশ্র তিনি এখন ভেতরে রয়েছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং মোহাম্মদ সেলিম তিনি এসেছিলেন, সুজন চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যেই আসবেন যেটা কিন্তু খবর রয়েছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি শুধুমাত্র কংগ্রেস বা সিপিএম এর যারা নেতা তারা নয়, আরও কিন্তু অনেক নেতা তারা ইতিমধ্যে এসে পৌঁছাবেন, যেমনটা কিন্তু জানা যাচ্ছে। এখনো পর্যন্ত বেশ খানিকক্ষণ এখানে রাখা হবে পাম এভিনিউর বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্যকে এবং তারপর আর এখান থেকে নিয়ে যাওয়া হবে আলিমউদ্দিন স্ট্রিটে, অর্থাৎ সেখানে রাখা হবে এবং তারপর ইতিমধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এই পাম এভিনিউর বাড়িতে একের পর এক নেতারা আসছেন, অর্থাৎ বিমান বসু আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে বিমান বসু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। বিমান বসু তার বাড়িতে যাচ্ছেন, অর্থাৎ বুদ্ধ বাচ্চাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এবং তাকে যাতে কোনো রকম বিমান বসুর যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জায়গায় তিনি কিন্তু বিমান বসু ইতিমধ্যে প্রবেশ করে গেলেন। আমার ভিডিও জার্নালিস্ট তোমাকে যেমনটা দেখালো সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক তোমাকে যেমনটা বললাম শুধু একের পর এক নেতারা কিন্তু তারা আসছেন, শুধুমাত্র সিপিএম নয় কংগ্রেসের নেতা তারাও কিন্তু এসছেন। প্রদীপ ভট্টাচার্য সুস্মিত তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কৌস্তব চ্যাটার্জি সিপিএম নেতা। কৌস্তব বাবু, এক যুগের অবসান ঘটলো বলতে হবে, টানা 34 বছরের বামফ্রন্ট শাসনে অবশেষে প্রয়াণ ঘটলো বুদ্ধদেব ভট্টাচার্যের। আপনাদের জানিয়ে রাখি সকাল 8:20 প্যাম অ্যাভিনিউয়ের বাড়িতেই জীবনাবসান ঘটে বুদ্ধদেব ভট্টাচার্যের। আমরা আবারও যাব সুস্মিতের কাছে। সুস্মিত, তুমি যেমনটা জানাচ্ছিলে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম বিমান বসু তিনিও এসে পৌঁছেছেন। একেবারেই দেখো বিমান বসু কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছিয়েছেন এবং তিনি পাম এভিনিউয়ের বাড়িতে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে এখন শায়িত রাখা হয়েছে সেইখানে তিনি যাবেন। আবারও যাব সুস্মিত, তোমাকে থামাচ্ছি। আমাদের সঙ্গে সিপিএম নেতা কৌস্তব চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন। কৌস্তব বাবু, টানা 34 বছরের এই অবসান ঘটলো আজ সকালে, কি বলবেন? খুবই দুঃখজনক ঘটনা। এটা সাথে শুধু 34 বছর নয়, বুদ্ধদেব ভট্টাচার্য মানে বাম আন্দোলনের দেশের খুবই একজন গুরুত্বপূর্ণ নেতা। তার পরিচয়, পরিবার, তার রাজনীতি, তার মতাদর্শ, বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মানুষরা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, যাদের দেখে রাজনীতি করা যায়, যারা একজন বড় উদাহরণ আছে। ধন্যবাদ কৌস্তব বাবু। আবারও যাব সুস্মিতের কাছে। জানাতে পারবেন এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি, সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি ওর, এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ না সেটা আমি জানি না, দেখবো কোথায় আছে কেউ, আর যে কোনো জায়গায় আমরা দিতে পারি, যে কোনো মেডিকেল কলেজে, সেটা আমি দেখবো, সেটা ওর কোনো নির্দিষ্ট ইচ্ছা আছে কিনা সেটা আমি জানি না। হ্যাঁ আছেন তো ওরা এখানে, ঠিক আছে ঠিক আছে। সুস্মিতের কাছে আবারও যাব আমরা। তবে আপনাদের জানিয়ে রাখি বুধবার রাতেই বুদ্ধদেবের শ্বাসকষ্ট বাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং সেটা রাতে সামাল দেওয়া হয়েছিল, যদিও সকাল 8:20 নাগাদ আর শেষ রক্ষা হয়নি।
অর্জি, কি বলবেন এরকম একজন মানুষের মৃত্যু কতটা ক্ষতি? প্লিজ এখন কিছু না, এই মুহূর্তে নেই। এটা তো একটা মানে অসম্ভব ক্ষতি। বটেই। দেখো একেবারেই ডক্টর সূর্যকান্ত মিশ্র তিনিও কিন্তু যেমনটাই বললেন যে চিকিৎসা শাস্ত্রের অর্থাৎ চিকিৎসা নিয়ে যারা পড়ছেন ছাত্রছাত্রী তাদের কথা ভেবে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ দান করা হবে। তবে কোন মেডিকেল কলেজে দেওয়া হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বলা যেতে পারে যে আজকের পরে কিন্তু কালকে আলিবুদ্দিন স্ট্রিটে তার মৃতদেহ শায়িত রাখা হবে যাতে সাধারণ মানুষ তাকে দেখতে পারে। শুধু তাই নয়, কলকাতার মধ্যে নয়, কলকাতার বাইরে অর্থাৎ দিল্লিতেও বেশ কিছু লোক রয়েছেন, পলিট ব্যুরোর সদস্য যারা রয়েছেন তারা যাতে আসেন এবং তাকে শেষবারের মতন দেখতে পারেন, সেই দিকটা যাতে দেখা যায়, এই দিকটা চিন্তা ভাবনা করা হয়েছে। এবং একটু ব্যাকে নিয়ে বাকিটা সব এখানেই যে বলবে এখান থেকে বলবে। একটুখানি ওরা যদি ব্যাকে না আসলে অসুবিধা হবে। একটুখানি পিছু। আস্তে আস্তে সাইড থেকে সরো। সাইড থেকে সরে আসবে। কতটা লস? কি বলবো, দেখুন এটা তো বলার মতো পরিস্থিতি নয়। তবে আপনারা এসছেন, আপনাদেরও কাজের দিন। আমার কাছে এটা একটা পার্সোনাল লস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ্য হবে। আর আমার কাছে এটা একটা পার্সোনাল লস। আমার গোটা ছোটবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে। সো আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। অনেক স্মৃতি মনে পড়ছে, কিন্তু এই মুহূর্তে সেটা আমি বলার মতো অবস্থায় নেই। পরে কখনো নিশ্চয়ই বলো। হ্যাঁ, আমার বাবার সাথে ওনার খুবই ওতপ্রোত যোগাযোগ এবং দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল। আমার বিভিন্ন রকম পার্সোনাল ক্রাইসিসে বুদ্ধ মামাকে পাশে পেয়েছি এবং রাজনৈতিকভাবে উনি আমাকে ইন্সপায়ার করেছেন এবং আমি আশা করব যে পশ্চিমবঙ্গের মানুষকে ওনার সততা, ওনার স্বচ্ছতা সারা জীবন ইন্সপায়ার করবে। আমরা এই খবরে আবারও ফিরবো। সুস্মিত, আপাতত ধন্যবাদ তোমাকে।